হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বর্তমান সময়ের যারা মাঝারি উঁচু জমি বা উঁচু জমি যেখানে বন্যার পানি সাধারণত আসে না বা আসলেও খুবই কম আসে, তো এই সমস্ত জায়গায় আমাদের খাদ্যশস্যের সবচেয়ে প্রধান এবং মেজর যে ফসলটা ধান, তো এই মৌসুমে আমরা ধান চাষ করতে পারি। এটা চলতেছে আমাদের আউশ মৌসুম। সুপ্রিয় দর্শক, এই আউশ মৌসুমেও আমরা ধান চাষ করে অধিক লাভবান হতে পারি। তো আমরা যারা আছি যে অনেকেই যে আগে থেকে আউশ চাষ করে আসতেছি, কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য আমরা ফলন কম পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই আউশের ফলন আরও কিভাবে বাড়ানো যায়, তো এটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা করা। সুপ্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। আজকে কিছু আলোচনা করব, যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো যে আউশের ফলন কিভাবে বাড়ানো যায় বা কিভাবে চাষ করলে আমরা অধিক আউশের ফলন পাবো। যে কোনো ফসলের আগেও বলেছি যে ফলন বৃদ্ধি করতে গেলে জাত হলো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার আমাদের পরিবেশের আবহাওয়া বা সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সুপ্রিয় দর্শক, এই আউশের ফলন বৃদ্ধি করতে হলে আমাদের যে উচ্চ ফলনশীল জাতগুলো আছে সেগুলো ব্যবহার করলে ফলন আমরা বৃদ্ধি করতে পারি। তার মধ্যে আছে বৃধান 48, হ্যাঁ, যেগুলো আমরা এই মৌসুমে চাষ করতে পারি। বৃধান 55, বৃধান 82, বৃধান 98। সুপ্রিয় দর্শক, এই জাতগুলো আমাদের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং অধিক লাভবান বা ফলনশীল। তো এই জাতগুলো চাষ করলে দেখা গেছে যে আমরা যে আগের ওল্ড ভ্যারাইটিগুলো চাষ করছি তার সাথে বেশি ফলন পাবো। আউশ মৌসুমের আমরা যদি আউশ চাষ করতে চাই, তাহলে আমাদের 30 মার্চ থেকে 20 এপ্রিলের মধ্যে আমরা যদি বীজ বপন করি তাহলে আউশের ফলন ভালো পাবো। এবং চারা হলো 15 এপ্রিল থেকে 15 মের মধ্যে যদি আমরা চারাটা তলা থেকে যদি চারা জমিতে রোপণ করি তাহলে দেখা গেছে যে আমাদের অধিক ফলনগুলো পাবো। সুপ্রিয় দর্শক, এই যে আউশ মৌসুমের যে উচ্চ ফলনশীল চারাগুলা আমরা বীজতলার থেকে রোপণ করব, এই বীজতলার মধ্যে চারার বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বেশিরভাগ কৃষকগুলাই দেখা গেছে যে চারাগুলার বয়সের কারণে আমাদের ফলনগুলো অনেক কমে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আউশের চাষাবাদ করব, বীজতলার চারার বয়স 15 থেকে যেন 20 দিনের উপরে না যায়, এই বিষয়টা খেয়াল রাখবো। 15 থেকে 20 দিনের চারা যদি আমরা রোপণ করি আমরা অধিক ফলন পাবো। পরবর্তী যে স্টেপ, হ্যাঁ, বীজতলার থেকে চারা উঠিয়ে আমরা মূল জমিতে রোপণ করব। এবং মূল জমিতে চারা রোপণের কিছু কৌশল আছে, যেমন চারা থেকে চারার দূরত্ব, হ্যাঁ, চারা থেকে চারার দূরত্ব হবে 6 সেন্টিমিটার। এবং লাইন, এই যে লাইন যে, হ্যাঁ, এই যে আমরা যে লাইনটা করছি এই লাইন থেকে লাইনের দূরত্ব হবে 8 সেন্টিমিটার। এবং 10 লাইন পর পর একটা করে এই যে আমরা যে লোগো দিয়েছি এরকম একটা লোগো দিবে। এটা দিলে কি হবে যে আমাদের আগাছা, পোকামাকড় এবং আলো বাতাসের জন্য উপকারী হবে, আর আগাছা এবং পোকামাকড়ের উপদ্রব কম হবে, যা আমাদের ফসলের রোগমুক্ত এবং পোকামুক্ত এবং সুন্দর ফসল হতে সাহায্য করবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে কিভাবে চারা রোপণ করে এবং কিভাবে কি করে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা বীজতলা থেকে যেটা বলতেছিলাম যে মূল জমিতে যখন রোপণ করব, আমাদের এই যে এদিকে দেখাও, এই যে চারা থেকে চারার দূরত্ব, হ্যাঁ, এই চারা থেকে চারার দূরত্ব হবে 6 সেন্টিমিটার। এবং এই যে লাইন দেখতেছেন এই লাইন থেকে এই লাইন, হ্যাঁ, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব হবে 8 সেন্টিমিটার। তাহলে হবে কি, এদিক দিয়ে আলো বাতাস প্রবেশ করতে পারবে এবং পোকার যে একটা উপদ্রব হয়, হ্যাঁ, দেখা গেছে ঘন করে লাগাইলে বা এরকম করে এলোমেলো লাগাইলে পোকার আক্রমণটা বেশি হয়, যার জন্য আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবং আরও একটা সুবিধা আছে যে এই দিকে যদি আলো বাতাস প্রবেশ করে দেখা গেছে যে আমাদের গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে সুস্থ সবলভাবে ফলন দিতে সক্ষম হয়। মৌসুমে যারা আমরা ফসল চাষ করব, ফসলের হলো চারা দিব হলো
দুইটা অতিরিক্ত তিনটা, এর বেশি দেওয়া যাবে না। এই দুইটা বা তিনটা দিলে দেখা গেছে যে আমাদের ভালো ফলন হবে। তো সুপ্রিয় দর্শক, দেখেন আমরা কিভাবে চাষ করি, তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই যে আমরা যে চাষ করলাম, হ্যাঁ, এরকম কেল দিতে দিতে যেটা বলছিলাম যে চারা থেকে চারা দূরত্ব হবে 6 সেন্টিমিটার, লাইন থেকে লাইনের দূরত্ব হবে 8 সেন্টিমিটার, এবং এইভাবে গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 কেল পরে একটা করে দেব হলো আমাদের 12 ইঞ্চি করে, মানে 1 ফুট করে একটা ফাঁকা দিব, যাতে এই দিক দিয়ে আলো বাতাস বেশি প্রবেশ করতে পারে এবং আগাছাগুলো এই জায়গায় রাখা আমরা জমিগুলা সুন্দর নিয়ন্ত্রণে রাখতে পারি। সুপ্রিয় দর্শক, এইভাবে চাষাবাদ করবেন, দেখবেন আপনিও উপকৃত হবেন এবং ফলন পাবেন অধিক। চারা রোপণের পর আমাদের যদি রোপণ শেষ হয়, এর পরবর্তী কাজ হলো আমাদের যাতে পাখি বসতে পারে, হ্যাঁ, উপকারী পাখি আছে যেগুলা ক্ষতিকর পোকাকে খেয়ে ফেলে, সে সমস্ত পাখি বসার জন্য আমরা এই যেরকম ডাল পুঁতে দেবো। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, এই সকল কার্যক্রম শেষ হবার পরে, হ্যাঁ, এর পরবর্তীতে কিছু একটু কাজ আছে, যেটা হলো আমাদের করণীয়। তা আমাদের যে সমস্ত জমিতে, হ্যাঁ, প্রচুর আগাছা ওর উপদ্রব হয়, হ্যাঁ, যেমন শ্যামা, মুথা, ভাদাইল, হ্যাঁ, যেগুলো হলো চাট বলে আমরা পরিচিত এলাকায়, তো এই আগাছা দমনের জন্য আমাদের জমি রোপণের, হ্যাঁ, 3 দিনের মধ্যে, 1 থেকে 3 দিনের মধ্যে আমরা কি করব, একটা আগাছানাশক দিয়ে দেব, হ্যাঁ, যাতে আমাদের এই আগাছাগুলা উপদ্রব ফসলের ক্ষতি না করতে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই এরকম সুন্দর পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করবেন, লাভবান হবেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবেন। তো ধন্যবাদ সবাইকে।